হে গাইস, ওয়েলকাম ব্যাক আরও একটা গা ছমছমে নতুন এপিসোডে। আমি অরূপ সাহা রয়েছি আর আপনার সঙ্গে শুনছেন হরর স্টোরি, একদম সত্যি ঘটনা। দেখুন, প্রত্যেকবারের মতো বলবো এবার যে সত্যি মিথ্যা পরের বিষয়। যার যার বিশ্বাস করাটা, অবিশ্বাস করাটা সেটা যার যার নিজের ওপর। কিন্তু আমার কাজ কিন্তু আপনাদেরকে এন্টারটেইন করা, আপনাদের সঙ্গে গল্প শেয়ার করা। তাই এরকম একটা ভৌতিক গল্পের আড্ডায় আমি অরূপ সাহা আপনাদের সাথে। তো চলুন শুরু করা যাক আজকের ঘটনা। আজকে যে ঘটনাটি, সেই ঘটনাটি খুবই মর্মান্তিক একটি ঘটনা। ভাবুন তো, একটা কলেজ গ্রুপ, ১৫ জনের গ্রুপ। সেই ১৫ জনের গ্রুপ হঠাৎ করেই মানে সেই গ্রুপে যেন মড়ক লেগে যায়। কেমনভাবে? ১ম এ একজন মারা যায়, তার ঘাট কাজও শেষ হয় না, আবার আরেকজন মারা যায়। এইভাবেই চলতে থাকে। পরপর ১০ জন, ১২ জন এইভাবে মারা যায়। কি হয়েছিল? কেন হয়েছিল? কিভাবে হয়েছিল? কেই বা মারছিল তাদের? আর তাদের সবথেকে অবাক করা বিষয়, তাদের প্রত্যেকের মৃত্যু একইভাবে হয়। আর মৃত্যু সংকেতও একই। তো ঘটনা শুরু করার আগে বলে রাখি যে এখানে জায়গার নাম আমি উল্লেখ করব না। এইখানে মানে এই গল্পে বা এই ঘটনায় যেটাই বলুন না কেন, এই ঘটনায় যেসব ক্যারেক্টার রয়েছে তাদের প্রত্যেকের যে নাম, সেই নাম আমি নেব না। যিনি ঘটনা শেয়ার করেছেন উনি কিন্তু এই ঘটনার সঙ্গে জড়িত, তাই তার নাম আমি নিতে পারব না। আর এই ঘটনার মধ্যে একজন বিশেষ এক লোকের উল্লেখ রয়েছে। সে কিন্তু খুবই জনপ্রিয় একজন লোক। আ বিশ আ অনেক ইউটিউব চ্যানেলে তাকে দেখাও যায় মাঝে মধ্যে। একজন, কেউ গুরুজি বলে, তো কেউ দাদা বলে, কেউ ঠাকুরমশাই বলে। বেশিরভাগ ঠাকুরমশাই বলেন। উনি একজন উচ্চ মার্গের সাধক। উনি সাধনা করেন আর এসব নিয়ে কিন্তু উনার ইউটিউব চ্যানেলের মধ্যেও কিন্তু উনার ইন্ট্রো আছে। অনেক পডকাস্টেও কিন্তু উনি গেছেন। তো এই কারণে আমি এটা খুব একটা মানে হাই লেভেলের একটা আ ব্যাপার। তো সেই বিষয়ে আমি এই বিষয়ে মানে আজকের ঘটনায় উনার নাম কিন্তু আমি নেব না এই কারণেই যে ব্যাপারটা স্পয়েল হয়ে যেতে পারে। উনারা কেউ চান না যে এই ঘটনা আমি উল্লেখ করি। মানে ঘটনা বলি, ঘটনার ক্যারেক্টারদের সঠিক নাম বা অ্যাড্রেস আমি উল্লেখ করি, তাই আমি করব না। যাই হোক, ঘটনা শুরু করছি। ঘটনা শুরু করার আগে অবশ্যই একবার রিকোয়েস্ট করব যে ঘটনা যদি বলা ভালো লেগে থাকে বা ঘটনা যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু সাবস্ক্রাইবটা অবশ্যই করবেন। ঠিক আছে? আর ভালো লাগলে তো অবশ্যই লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, তাদের সাথে শেয়ার করবেন যারা এখন ঘটনা শুনতে ভালোবাসে। সকাল বাজে ১১টা থেকে ১১:৩০। একটি বাড়ি, সেই বাড়ির মধ্যে প্রচুর লোক, চলছে কান্নাকাটি পর্ব। সেই বাড়ির একটি ইয়ং ছেলে মারা গিয়েছে। তো যথারীতি পাড়ার একটা বাড়িতে যেখানে একটা ইয়াং ছেলে মারা গেছে, আর সেইখানে পাড়ায় জায়গায়, জায়গায় লোক, জায়গায়, জায়গায় জটলা। সবার কারণ কেউ বলছে যে ছেলেটা খুব ভালো ছিল, কেউ বলছে যে আ ছেলেটা খুব দায়িত্ববান ছেলে ছিল। সেই বাড়ির যে ছেলেটি, ছেলেটির নাম ছিল তমাল। তমাল একজন কলেজ স্টুডেন্ট, তাহলে বুঝতেই পারছেন তার বয়স কত আর হবে। 3rd ইয়ার কমপ্লিট করেছে, মানে রেজাল্টও বেরোয়নি। 3rd ইয়ার কমপ্লিট করেছে। এর মধ্যেই 3rd ইয়ার কমপ্লিট করেছে, ১ মাসও ঠিকভাবে হয়নি। এর মধ্যেই সে মারা গেছে। মানে এটা খুবই একটা, যেকোনো পাড়ার জন্য, যেকোনো জায়গার জন্য এটা কিন্তু খুবই একটা শকিং ব্যাপার যে এরকম একটা ছেলে হঠাৎই মারা গেছে। না কিভাবে মারা গেছে? যে হার্ট ফেল করে মারা গিয়েছে। কেন? মানে কেউ এরকম বলছে যে আজকে মানুষের জীবনের কোনোরকম সত্যি কোনো দাম নেই। যে যখন তখন যে কেউ হার্ট ফেল হয়ে যাচ্ছে, যে কারো স্ট্রোক হয়ে যাচ্ছে। ওই বাড়িতে মানে তমালের বাড়িতে যে মারা গিয়েছে, তমালের ৫ জন কলেজ ফ্রেন্ড সেই পাড়াতেই থাকে। তো তারা কিন্তু কান্নাকাটি করছে না। তারা কিন্তু বেশ একটা অজানা কিসের একটা ভয়ে খুব কুঁকড়ে রয়েছে। একদম আড়ষ্ট হয়ে রয়েছে ভয়ে। একটা শক, মানে আলাদাই, মানে তাদের বন্ধু তো মারা গেছে, তো সেটা তো একটা অবশ্যই একটা শক। তারা শকে রয়েছে, একটা শোকের মধ্যে রয়েছে। তার সঙ্গে, সঙ্গে কিসের একটা আলাদা ভয়তে তারা কিন্তু একেবারে কুঁকড়ে রয়েছে। হয়তো তারা জানে সেই ভয়টা কিসের।
যথারীতি শ্মশানে নিয়ে যাওয়া হয়, বডি দাহ করার জন্য চুল্লিতে ঢোকানো হয় নিয়ম কাজ শেষ করে। যে নিয়ম কাজগুলো করা হয় শ্মশানে মানে চুল্লিতে ঢোকানোর আগে, 3টে বন্ধু সেই শ্মশানের ভেতর। কারণ শ্মশানের ভেতর তো মেয়েরা তো ঢোকে না, নিয়ম নেই। মেয়েরা শ্মশানের বাইরে দাঁড়ানো, 3টে ছেলে শ্মশানের ভেতরে চুল্লির সামনে। তারাও কাঠ, ওই চন্দন কাঠ যে দেওয়া হয় তারা দিয়ে অযোধ্যায় তাদের চোখ থেকে জল বেরাচ্ছে। তাদের খুব প্রিয়, তাদের খুব কাছের একটি বন্ধু মারা গিয়েছে। এটা হয় স্বাভাবিক, একটা বন্ধু মারা গেলে জানি বুঝি তারা বাইরে বেরিয়ে আসে। এই যে পুরো যে বিষয়টা, মানে হঠাৎ করে তারা সকাল সকাল খবর পায় যে মারা গিয়েছে, তারপর খাট সাজানো থেকে শুরু করে তাকে নিয়ে আসা শ্মশান পর্যন্ত, এবং লাস্ট তাকে চুলিতে ঢুকিয়ে দেওয়া হলো। এই যে পুরো বিষয়টা, তাদের কিন্তু যত সময় যাচ্ছে তাদের দম বন্ধ করে আসছিল। তারা শ্মশান থেকে এখন বেরিয়ে আসে, ওই 5 জনের মধ্যে একটি ছেলে অভি একটা বড় নিঃশ্বাস ছেড়ে বলে, সব শেষ। তমালি বলে যে মেয়েটি সেই গ্রুপেরই, সে একবার কথাটা শুনে তার দিকে তাকিয়ে বলে যে না, সব তো এখনো শেষ হয়নি, এখনো শেষ হওয়া বাকি আছে। মানে একটা কি একটা অজানা ভয় তাদের মনের মধ্যে ঢুকে রয়েছে যে এখনো সবকিছু শেষ হয়নি, শেষ হওয়ার তো এখনো বাকি আছে, এখনো তারা 5 জন রয়েছে। এটাই ছিল আমাদের তমালির বক্তব্য। এই 5 জন যেদিন মারা যাবে সেদিন হয়তো এই গল্পের শেষ হবে। কি এমন গল্প, কি এমন ব্যাপার যেখানে তারা 5 জন এইভাবে ভয় পাচ্ছে? কেউ কারোর সঙ্গে সেভাবে কথা বলছে না। 5 জন 5 জনই একেবারে চুপ। রীতিমতো সৎকার শেষ হয়ে গেলে যে যার বাড়িতে যায়। বাড়িতে গিয়ে খাওয়া নেই ঠিকঠাক, না ঠিকঠাক ঘুম। সেদিন রাতের বেলা শোয়ার আগে 5 জন 5 জনের সঙ্গে ফোনে কনফারেন্সে থাকে, তারপর যে যার মতো শুয়ে পড়ে। 2 দিন কেটে যায় এইভাবে। সেভাবে কারোরই চোখে ঘুম নেই, খাওয়া নেই। 3 দিনের বেলা, সকালবেলা সেই 5 জনের মধ্যে অমিত বলে একটি ছেলে সকালবেলা, একদম সকাল সকাল প্রায় 7টা থেকে 7:30 বাজে এরকম সময় তমালিকে ফোন করে। ফোন করে জানায় যে তোরা প্লিজ একটু আমার বাড়িতে আয়, আমাদের একটু কথা আছে। তমালি ভয় পেয়ে যায় যে আবার কি হলো। সবাই তার বাড়িতে আসে, বাকি 4টে বন্ধু অমিতের বাড়িতে আসে। অমিত বলে, ভাই এবার মনে হচ্ছে আমার পালা। এই বলে সে কান্নায় ভেঙে পড়ে। যখন সবাই জিজ্ঞেস করে যে কেন তোর মনে হচ্ছে যে তোর পালা, কি হয়েছে, তুইও কি তাহলে, এই বলে থেমে যায়। অমিত তখন বলে যে হ্যাঁ ভাই, এবারে আমিও সেই স্বপ্ন দেখেছি। একটা ছোট্ট একটা স্বপ্ন, যে স্বপ্নটা এতগুলো স্টুডেন্ট, মানে এতগুলো ইয়াং ছেলে মেয়ের জীবন নিয়ে নিল। একটা স্বপ্ন এতগুলো ছেলের জীবন নিয়ে নিল। সেই স্বপ্ন অমিত দেখেছে। তার মানে অমিত শিওর যে তার সময় হয়ে এসছে। স্বপ্নটা কি? কিছুই না, তবু অনেক কিছু। যে যে মারা গেছে শেষে সেই স্বপ্নটা দেখেছে। অমিত যেরকম স্বপ্নটা বলল কিছুটা এরকম। একটি লম্বা ছায়ামূর্তি, পুরুষ ছায়ামূর্তি, যে কিনা মেঝে থেকে অমিতের চুলের মুঠি ধরে টানতে টানতে, হ্যাঁচড়াতে হ্যাঁচড়াতে খুব বাজেভাবে টেনে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাচ্ছে। এমন এক জায়গা, না সেটা কোনো ঘর,
না সেটা কোনো খোলা একটা স্পেস, একটা অন্ধকার ঘর। সেই অন্ধকার ঘরে তাকে টেনে ঢোকাচ্ছে অসম্ভব শক্তি। ছায়ামূর্তিটাকে শুধু দেখলে মনে হয় রোগাটে, লম্বাটে গড়নের, কিন্তু পুরুষ ছায়ামূর্তি। হাতে তার অসম্ভব জোর, আর সেই জোরেই অমিতের চুলের মুঠি ধরে টানতে টানতে মেঝের থেকে নিয়ে সেই ঘরে ঢোকাচ্ছে, কিংবা এমন কোথাও নিয়ে যাচ্ছে যেখানে গেলে হয়তো আর ফিরে আসা সম্ভব নয়, সেই কালো ছায়ার দুনিয়ায়। অমিত এই স্বপ্নের কথা ব্যাখ্যা দিতেই বাকি সবাই কিন্তু ঘাবড়ে যায়, চুপ হয়ে যায় একেবারে। সবাই তাও অমিতকে বোঝায়, দেখ স্বপ্ন তো স্বপ্নই হয়, এটা সত্যি নাও হতে পারে। তখন অমিত জোর দিয়ে বলে ওঠে, ভাই একবার মনে করে দেখ, তমাল সহ যারা মারা গেছে এখনো পর্যন্ত, তারা প্রত্যেকেই কিন্তু একই স্বপ্নের কথা বলেছিল। সবাই জানে, সবারই মনে পড়ে যে হ্যাঁ এটা সত্যি যে সবাই কিন্তু একই স্বপ্নের কথা বলেছে। ইভেন তমালও যেদিন মারা গেল তার আগের দিন কিন্তু তমালও বলেছিল যে দুদিন ধরে সে এই ধরনের স্বপ্ন দেখছে, যে তাকে কোনো একটা লম্বাটে রোগাটে গড়নের একটা ছায়া মূর্তি টানতে টানতে হ্যাঁচড়াতে হ্যাঁচড়াতে তাকে নিয়ে যাচ্ছে। যথারীতি এই স্বপ্নের কথা শোনার পর অমিতকে তারা সান্ত্বনা দেয়, সান্ত্বনা দিয়ে তাকে বুঝিয়ে সুঝিয়ে তাকে বলে যে ঠিক আছে, চিন্তা করিস না, আমরা নিশ্চয়ই কোনো ব্যবস্থা করব, আমরা দেখছি কি করা যায়, চেষ্টা তো অবশ্যই করব, তোকে এইভাবে আমরা হারাতে দিতে পারি না। তারা কেউই চাইছে না আরেকটা বন্ধু হারিয়ে যাক। অলরেডি 10 জন মারা গিয়েছে, বাকি পড়ে রয়েছে 5 জন। তো তারা চাইছে না কোনোভাবেই অমিতের কিছু হোক। যথারীতি অমিতকে শান্ত করে, কারণ তারা এটা জানে যে এই মুহূর্তে তারা যদি সেই অদৃশ্য শক্তি বা যাই হোক না কেন তার সঙ্গে লড়ার ক্ষমতা তাদের নেই, কিন্তু অ্যাটলিস্ট এই মুহূর্তে অমিতকে এই ট্রমা থেকে বের করতে হবে যে সে মারা যাবে। তো তার সঙ্গে ইয়ার্কি করার ইচ্ছে নেই, তবুও জোরজাবস্তি একটু ইয়ার্কি, হাসি মজা, যতটা শান্ত করা যায় একটা ছেলেকে, জানে বৃথা চেষ্টা। তারপরেও তাকে কোনো রকম শান্ত করে তাকে বোঝালো যে তুই খাওয়া দাওয়া কর, তুই শো, কিচ্ছু হবে না, আমরা আছি, আমরা একসঙ্গে থাকবো। সন্ধেবেলা অমিতের মা অমিতকে যখন সন্ধেবেলা ডাকতে যায় যে সন্ধে হয়ে গেছে, ছেলে ঘুমিয়ে রয়েছে, দরজা গিয়ে নক করে, দরজা ভেতর থেকে বন্ধ, খুলছে না। অনেকক্ষণ ডাকাডাকির পরও কিন্তু দরজা খোলে না। রীতিমতো বাড়ির সবাইকে ডাকে। বলে রাখা ভালো, অমিতের যে বাড়ি, অমিতের ফ্যামিলি কিন্তু একান্নবর্তী পরিবার, মানে জেঠু, কাকিমা, আহ, জেঠিমা, সবাই সবাই একসঙ্গেই থাকে। তো সেখানে একান্নবর্তী পরিবার, সবাইকে চিৎকার করে ডাকে, সবাই আসে, জিজ্ঞেস করে যে কী হয়েছে। তখন অমিতের মা জানায় যে এরকম ডাকছি, দরজা খুলছে না, তো ঘুমাতে গেছিল দুপুরবেলা, তো দরজা ধাক্কায় দরজা রীতিমতো খুলছে না যেহেতু, তো অমিতের জেঠু আর কাকা মিলে, ইভেন জেঠুর ছেলে, তারাও আসে, তারাও ধাক্কাধাক্কি করে। দরজা খুলতেই যেই দৃশ্য তারা দেখতে পায় সেই দৃশ্য দেখার জন্য কিন্তু একেবারেই তৈরি ছিল না। তারা দেখে অমিত সুইসাইড করেছে। তারপর যা হওয়ার তাই হয়, পুলিশ আসে, একটা চিঠি থাকে, ডোমকেও ডেকে আনে, একটা চিঠি পাওয়া যায়। পুলিশ চিঠিটা পড়ে, পুলিশ চিঠির মধ্যে যেটা পড়ে জানতে পারে সেটা হচ্ছে গিয়ে অমিত এটা লিখে মারা গিয়েছে যে সে ভীষণভাবে ভেতর থেকে ভেঙে পড়েছে। সে আর এই সমস্যা, মানে এই যে সমস্যা তাদের বন্ধুদের, এই যে সমস্যা, তারা প্রত্যেকটা বন্ধু যেভাবে মারা গিয়েছে, তো এইটা থেকে তারা উদ্ধার হতে পারছে না, সে ভয় পাচ্ছে, সে আর এগুলোকে নিতে পারছে না, তাই সে সুইসাইডের চিন্তা ভাবনা করেছে। আর এর জন্য কেউই দায়ী নয়, সে কাউকেই দায়ী করেনি। সে চায়নি যে সুইসাইড করলে
তার বাড়ির লোক বিপদে পড়ুক বা তার বন্ধুরা বিপদে পড়ুক। তা পুলিশ তার বাড়ির লোককে জিজ্ঞেস করেছে যে, এই যে লেখাটা লিখেছে যে পরপর এতগুলো ছেলেমেয়ে মারা যাচ্ছে, তো এটা কেন লিখেছে? তখন অমিতের মা কাঁদতে, কাঁদতেই জানায় যে এরকম ওর বন্ধুরা ১ মাসের মধ্যে এরকম ১০ জন মারা গিয়েছে। সবাই হার্টফেল করে মারা গিয়েছে। এখানে একটা ভাবার বিষয় হচ্ছে সবাই কিন্তু হার্টফেল করে মারা গিয়েছে। অমিত একমাত্র যে কিনা সুইসাইড করেছিল। এই খবরটা বাকি ৪ জন যখন শোনে, অমিতকে নিয়েছিল ৫ জন, বাকি যখন ৪ জন শোনে তারা আরো ভেঙে পড়ে। তারা কান্নায় প্রচণ্ড ভেঙে পড়ে। তমালি আর শ্রেয়া প্রচণ্ড কান্নায় ভেঙে পড়ে যে কেন হলো এটা? শ্রেয়া তমালকে প্রচণ্ড ভালোবাসতো। তমালও শ্রেয়াকে ভালোবাসতো। একদিকে তার বয়ফ্রেন্ড গেছে গিয়ে, তার বয়ফ্রেন্ড আর নেই, যাকে নিয়ে সে ঘর বাঁধার স্বপ্ন দেখেছিল সেই মারা গেছে। তারপর তোর বেস্ট ফ্রেন্ড, তারপর অমিত, প্রচণ্ড ভালো বন্ধু, প্রত্যেকেরই ভালো বন্ধু। বলে রাখা ভালো যে ১৫ জন কিন্তু ১৫ জনের প্রত্যেকের ভালো বন্ধু। মানে সবাই যেন একটা বেস্ট গ্রুপ একটা। বাকি ৪ জন এমন অবস্থা, মানে এমন একটা ট্রমায় পৌঁছে গেছে যে তাদের মধ্যে এখন জীবনটাই বেঁচে নেই। তারা বুঝেই উঠতে পারছে না যে কি হবে? কি করবে? কি করা উচিত? তারাও ভয় পাচ্ছে। তখন অভি বলে উঠল যে, "আমি ভাবছিলাম যে ওরকম কিছু একটা করবে। আমি এটারই ভয় পাচ্ছিলাম। কারণ ও যেরকমটা করছিল পাগলের মতো, যেভাবে কান্নাকাটি করছিল, তাতে এটা অস্বাভাবিক কিছু নয়।" আর সত্যি কথা বলতে কি, অমিত যেটা বলছে যে সত্যি কথা বলতে কি যে মাঝে মধ্যে আমারও মনে হয় এইভাবে গুমড়ে বেঁচে থাকার থেকে একেবারে নিজেকে শেষ করে দেওয়া ভালো। আর অমিত সেটাই করেছে। সবাই কাঁদছে। সবাই একটা শকের মধ্যে রয়েছে। সবাই একটা আ ভয়ের মধ্যে রয়েছে। আবার সেই দিন, আবার একই দিন। প্রত্যেকবার যেভাবে প্রত্যেকটা বন্ধুর জন্য এই বাকিরা শ্মশানে গিয়েছিল, ঠিক সেভাবেই আবারও যায়। শ্মশান থেকে ফিরে আসে। ফিরে আসার পর সবাই আবার এক জায়গায়, বাকি ৪ জন। তমালি তখন বলে যে, "কি অদ্ভুত না? প্রত্যেকবার আমরা শ্মশানে যাচ্ছি, প্রত্যেকবার একটা করে মানুষ কমে যাচ্ছে। এইভাবেই আজকে ৪ জন, কালকে ৩ জন, তারপর ২ জন, তারপর সব গল্প শেষ।" সবাই একটা, মানে এই যে ঘটনাটা ঘটছে, এই যে সার্কেলটা চলছে, কোন চক্রভিউর মধ্যে তারা পড়েছে, তাদেরকে কে মারছে, কেনই বা মারছে, তারা কিন্তু বুঝে উঠতে পারছে না। অদ্ভুত একটা, মানে অদ্ভুত একটা ঘটনা। যথারীতি অমিতের শেষ কার্য সম্পন্ন হলে তারা তাদের বাড়িতে ফিরে আসে। আবারও তারা সেই একই জায়গায়, আবার সেই একই আলোচনা। সবাইকে চমকে দিয়ে প্রায় ১ সপ্তাহ, তারা তো প্রায় ১ সপ্তাহ, মানে ভীষণ ভয়ে থাকে যে ১ সপ্তাহ, মানে প্রত্যেকটা দিন যাচ্ছে তারা ভয় পাচ্ছে যে অমিত মারা গিয়েছে। এখন আমরা ৪ জন রয়েছি। এবার আমাদের মধ্যে কে যাবে? যখন এই চিন্তা করছে, এই চিন্তা করতে ১ টা সপ্তাহ পার হয়ে যায়। তখন শ্রেয়া বলে, "দেখ, আজকে ১ টা সপ্তাহ পার হয়ে গেল। পুরো ১ টা সপ্তাহ পার হয়ে গেল। কোনো কিছু কিন্তু হয়নি। আমরা কিন্তু কোনোরকম কোনো কিছু ভয় পাইনি। তার মানে কি আমরা সেফ?" কারণ হতেও তো পারে যে অমিত সুসাইড করেছে বলে যেই খেলায়, যেই বা মত্ত হোক না কেন, এই যে চক্রটা চলছিল মৃত্যুর, সেটাও তো ভেঙে গিয়েছে। অভিও তখন ভাবে, হ্যাঁ, হতেই পারে। ভাবতে দেরি। ঠিক সেই দিনকেই আবার অমিতের বাড়ি থেকে একটা কল আসে। অমিতের কাকার ছেলে অভিকে ফোন করে, "অভিদা,
তুমি একটু আমাদের বাড়িতে আসো প্লিজ। অভি চিন্তা করে যে অমিত তো মারা গিয়েছে, তাহলে আবার কি হলো। অভি বেরায় অমিতের বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। অমিতের বাড়ি পৌঁছানোর আগে অভি সাইকেল নিয়ে বেরিয়েছিল। সেই সাইকেলটা একটা পোস্টারের সঙ্গে ধাক্কা লাগে, যথারীতি অভি পড়ে যায়। পড়ে ওর হাতের কোণে আঙ্গুলের ঠিক এই দিকটা একটু চড়ে গিয়েছিল, এমন কিছুই হয়নি। সাইকেল তুলে অভিদের বাড়িতে গিয়ে শুনে যে অভির জ্যাঠামশাই যে উনি মারা গিয়েছেন। তো এটাকে ন্যাচারালি নেয়, স্ট্রোক হয় তারপর মারা যায়। তো ন্যাচারালি যা হয়, তো অভি থাকে, তাদের সাপোর্ট করে। তো তমালি ফোন করে বলে, কী রে কী হয়েছে, তো অভির অমিতের ভাই নাকি তোকে ফোন করেছিল, সব ঠিক আছে তো? বলছে না, ও অমিতের জ্যাঠামশাই মারা গিয়েছেন, আর ওনার তো বয়স হয়েছিল, ওনার তো শরীর টরীর খারাপ ছিল, তো মারা গিয়েছেন, সেমন কোনো ব্যাপার নেই, তোরা রিল্যাক্স থাক। তো এই বিষয়টাকে কেউ সেভাবে কেয়ার করেনি। শ্মশানে নিয়ে যাওয়া হলো। নিয়ে যাওয়ার পর অমিতের জেঠিমা তো খুব কান্নাকাটি করছিলেন, ওনার হাজব্যান্ড মারা গিয়েছেন, এই কারণে স্বাভাবিক এটা। তার জেঠুর ছেলেও আছে, দুই ছেলে জেঠুর, তো তারাও খুব কান্নাকাটি করছে। তার শ্মশান কাজ শেষ হলে ফিরে যখন ফিরে আসছি শ্মশান থেকে বাড়িতে আসার পথে অমিতের কাকার কাছে অমিতের বাড়ির থেকে আবার ফোন যায়। বাড়িতে পৌঁছে এটা শুনে, মানে ফোনে এটা শুনে যে অমিতের জেঠিমা খুব অসুস্থ, মানে এইমাত্র যিনি মারা গিয়েছেন ওনার ওয়াইফ খুব অসুস্থ। তো যথারীতি তাকে হাসপাতাল নিয়ে যাওয়া হয়, এবং হাসপাতাল নিয়ে যাওয়ার পর এটা জানতে পারে যে, মানে হাসপাতাল নিয়ে যাওয়ার কিছুক্ষণের মধ্যে তার জেঠিমাও মারা যায়। বাড়ির লোক বেশ, মানে শোকের মধ্যে পড়ে যায় যে এইমাত্র স্বামী মারা গেছে, তারপর সেই ওনারই আবার স্ত্রী মারা গেল, মানে দুদিন আগে অমিত মারা গিয়েছে, আবার অমিতের জেঠু, অমিতের জেঠিমা। তো সবাই সবার মতো এবার ওপিনিয়ন দেওয়া চালু করলো যে হয়তো অমিত এইভাবে মারা গেছে, দোষ পেয়েছে, এই ওই সেই। তো চিন্তা ভাবনা, তখন কিন্তু অভি বুঝতে পারলো যে ব্যাপারটা স্বাভাবিক নয়। কারণ তারা এটা ভাবছিল যে সব বিপদ চলে গেছে, সব বিপদ কেটে গেছে, তার মানে এই না। তারা এটা ভেবেছিল, তারা ভুল ভেবেছিল। এটা কিন্তু অভি বুঝতে পারে যে এখনো তারা বেঁচে আছে বলে তার মানে এই না যে তাদের বাড়ির লোক বেঁচে যাবে। টেনশন বাড়লো। তমালি এবং শ্রেয়ার সঙ্গে তারা, অভি, তমালি, শ্রেয়ার সঙ্গে, এবং তাদের একটা বন্ধু ছিল রাজু নাম, তা ওর সাথেও কিন্তু মানে এই যে পুরো বিষয়টা নিয়ে আলোচনা করলো। এই আলোচনা করতেই প্রত্যেকে কিন্তু চমকে গেল। কি করবে? নিজের খেয়াল রাখবে, নিজের পরিবারের খেয়াল রাখবে, নিজের পরিবারের লোকজনদের খেয়াল রাখবে, যখন তখন যা খুশি হতে পারে। অভি, বলেছিলাম মনে আছে যে সাইকেল থেকে পড়ে গিয়েছিল, হাতে একটু কেনাগুলো ছিলে গেছিল। তো ওর হঠাৎ হাত খুব যন্ত্রণা করে। বাড়িতে ঢুকে অভির মা বলে, কি হয়েছে হাতে? সে হাতে ক্রেপ ব্যান্ডেড বেঁধে রাখে। তো ক্রেপ ব্যান্ডেজ বেঁধে রেখে তারপর বলছে যে সেমন কিছু না, পড়ে গেছিলাম, হাতে লেগেছিল, তাই যন্ত্রণা হচ্ছে। বাড়ির লোক বলে, দেখে সাইকেল চালাতে পারিস না, তাড়াহুড়োর দেওয়া কি আছে, এখন বুঝতেই পারছিস সময় খুবই খারাপ। তো যা হয়, বাড়ির লোক যা বলে তাই বলছিল। রাত হয়ে যায়, ডিনার করে। ডিনার শেষ হলে অভি হাত মুখ ধুয়ে এসে অভির মাকে বলে, মা জানো তো শরীরটা খুব খারাপ লাগছে। ওরা বলছে, তাহলে ডাক্তার দেখাবি, খুব খারাপ লাগছে। অভি তখন জানায় যে শরীরটা খুবই খারাপ লাগছে। তো অভির বাড়ির লোক অভিকে নিয়ে যথারীতি হাসপাতালের দিকেই যায়। হাসপাতালে যাওয়ার পর, মানে হাসপাতাল পৌঁছে অভির শরীরের কন্ডিশন আরও খারাপ হয়ে যায়।
ট্রিটমেন্ট হয়, ডাক্তার বুঝতে পারছে না কোথা থেকে কী ট্রিটমেন্ট করবে। আর বেশিরভাগ ক্ষেত্রে কী হয়, রাতের বেলা করে যখন যাওয়া হয়, খুব একটা যে ভালো ডাক্তার থাকে বা খুব একটা যে ভালো, আমি এখানে হাসপাতালের নাম আমি নিচ্ছি না। তবে যে হাসপাতালের উল্লেখ এখানে হয়েছিল, সত্যি সেই হাসপাতালটার ডাক্তার কিন্তু রাতের বেলা থাকে না। এটা আমি নিজেও শুনেছি, নিজেও অনেকবার এক্সপেরিয়েন্স করেছি। থাকে না, আমি নিজেও দেখেছি। খুব ভালো ডাক্তার থাকে না, কিছু জুনিয়র ডাক্তাররা থাকে। আর সেদিনও তাই ছিল। তা ডাক্তাররা বুঝতে পারছে না যে একটা মানে কি এমন হয়েছে? ওর শরীর খারাপ লাগছে বলছে। তো যথারীতি একটা ২ টো ইঞ্জেকশন দেওয়া হয়। তাকে পরপর ২ টো ইঞ্জেকশন দেয়। তাতে কি হয়? তাদের মানে অভির শরীরটা সেটা আরো খারাপ হয়েছে। মানে অভির শরীর যত সময় যাচ্ছে আরো খারাপ হয়ে যাচ্ছে। এক পর্যায়ে গিয়ে বলে যে তার নিঃশ্বাস নিতে খুব কষ্ট হচ্ছে। বাড়ির লোক তো ভীষণভাবে ভয় পেয়ে যায়। অভি কাকা চায়, অভিরও কাকা কান্নাকাটি করতে থাকে রীতিমতো। পরের দিন সকালবেলা রাজু ফোন করে শ্রেয়া এবং তমালিকে। ফোন ধরতেই যেটা রাজু বলে তাতে শ্রেয়া তমালি দুজনেই কিন্তু বেশ ভয় পেয়ে যায় এবং আবারও শোকে ভেঙে পড়ে। অভি মারা গিয়েছে। তমালি এই খবরটা শোনার পর মানে শ্রেয়া তো ভেঙে পড়েছেই, তমালি এই খবরটা শোনার পর পাগলের মতো হয়ে যায়। তমালি মায়ের কাছে যায়। গিয়ে বলে যে কি করব? মেয়েরা কি হয় অনেক সময় মায়ের সঙ্গে একটু বেশি ফ্রেন্ডলি হয়। তো তমালির সব কথা মানে কলেজে কি হতো, বন্ধুদের সঙ্গে কি কথাবার্তা হয়েছে, ইভেন তমালি কাকে ভালোবাসে সেই কথাটাও তার মাকে বলত। তো তমালির মা তমালির কাছে বন্ধুর মতো ছিল, একটু বেশি ফ্র্যাঙ্কলি। তমালির মাকে গিয়ে বলে। এইবার তমালির মার বেশি দেরি করে না। তমালির মা বুঝে যায় যে যখন তখন যা খুশি হতে পারে। আর দেরি করা উচিত হবে না। তো এখানে তমালির মায়ের একজন দীক্ষিত মানে তমালির মা যেখানে দীক্ষা নিয়েছে, তো সেরকম একজন গুরুজি রয়েছে। উনাকে ফোন করে। বলেছিলাম একজন গুরুজির উল্লেখ হবে এখানে। তো সেখানে ঠাকুরমশাই, পূজারি সাধনাও করে। আমি এখানে নাম নিচ্ছি না ওনার, কারণ আগেই বলে দিচ্ছি সেটা কেন নেব না। তো ওনাকে ফোন করে। উনি ফোন করে বলে যে, "আপনাকে আসতে হবে না, আমি যাচ্ছি আপনার বাড়িতে। আপনি বেরাবেন না এবং আপনার মেয়েকেও বলুন যে যেন না বেরায়। আর ওর যে বাকি বন্ধুরা রয়েছে তাদেরকে বলুন ডেকে নিতে।" আচ্ছা, তমালির মা তমালিকে বলে যে, "তুই এক কাজ কর, তুই তোর বাকি বন্ধুকে ফোন কর, শ্রেয়াকে আর রাজুকে ফোন কর যেন আমার বাড়িতে এখনই আসে।" তমালি রাজুকে কল দেয়। রাজুকে কল দিয়ে বলে যে, "তুই শ্রেয়াকে নিয়ে একটু আমার বাড়িতে আয়, তবে সাবধানে।" খুব একটা বেশি দূরে না তাদের বাড়ি, কাছাকাছি। পাশাপাশি কেউ পাশের পাড়ায় থাকে বা কেউ পাড়াতেই থাকে। তো এক্ষেত্রে শ্রেয়া আর রাজু তারা পাশের পাড়ায় থাকে। তো ডেকে নিয়ে যে তারা চলে এসছে। আসার পর তারা তমালির বাড়িতে বসে। ঘণ্টা ২ একের মধ্যেই সেই ঠাকুরমশাই তমালির বাড়িতে হাজির হয়। ঠাকুরমশাই এসে বলে যে, "দেখ, তোদের বিপদের কথা জানি আমি। তুই যখন ফোন করেছিলি তখনই আমি টের পেয়ে গেছিলাম তোরা কি বলতে চলেছিস। আর আমি জানি কি চলছে। এখানে অনেক বড় একটা বিষয় রয়েছে, কিন্তু তার আগে আমি তোর মেয়ের সাথে একটু কথা বলতে চাই। হ্যাঁ, তখনই আমি এটা করতে পারবো, এই ব্যবস্থা ঠিক করতে পারবো যখন তোর মেয়ে সব সত্যি কথা খুলে বলবে আর সবটাই সত্যি বলবে তখন।" তো যথারীতি ঠাকুরমশাই কিন্তু তমালির মাকে আগে থেকে এটা বলে দেয় যে কোনো কিছু লুকোনো যাবে না। কোনো না, ছোট থেকে ছোট পয়েন্টও বলতে হবে। তমালি, আগেই বলি তমালি কেমন একটা পাগলের মতো হয়ে গিয়েছে। তমালি এবার বাঁচতে চাইছে যে করে হোক বাঁচান। তমালি বলে, "হ্যাঁ ঠাকুরমশাই, আমি সব বলতে রাজি আছি, আপনি বলুন। এমন তো কিছু নেই লাইফে যে খুব খারাপ কিছু করেছি। তাও নয়। তাহলে কেন? আমরাই কেন? আমাদের সঙ্গে কেন এমন হচ্ছে? এরপর তো আমাকেও মেরে ফেলবে।" ঠাকুরমশাই বলে, "হ্যাঁ, তুই ঠিকই ভেবেছিস। এরপর তোদের ৩ জনের মধ্যে যেকোনো একজনের পালা, তোরা ৩ জনকেই শেষ করে দেবে। তারপর তাদের বাড়ির লোককে।"
যদি বাঁচতে চাস তাহলে বল, মানে ঠাকুরমশাই ঠিক যেভাবে বলছে আর কি, যে যদি বাঁচতে চাস তাহলে কবে থেকে হচ্ছে আমাকে সবার ফার্স্টে এটা বল। তো তমালি বলে, যবে থেকে আমরা থার্ড ইয়ার শেষ করেছি ঠিক সেই দিন থেকে শুরু হয়েছে এটা। তখন ঠাকুরমশাই বলে, তার থার্ড ইয়ারের শেষ দিনে কি হয়েছিল? তমালি একটু ভেবে নেয়। থার্ড ইয়ারের শেষ দিনটা সবাই সবার সঙ্গে হাত মিলিয়েছিল, সবাই সবার সঙ্গে কথা বলেছিল। তখন ঠাকুরমশাই, অস্বাভাবিক কিচ্ছু হয়নি? বলছে, না, অস্বাভাবিক কিছু হয়নি। বলছে, এতদিনে কতজন মারা গিয়েছে? তখন তমালি বলে, এতদিনে 12 জন মারা গিয়েছে, আমরা 15 জনের গ্রুপ। বলছে, তোদের কাছে কোনো ছবি আছে তোদের 15 জনেরই একসঙ্গে? তখন তমালি বলছে, দেখতে হবে, হয়তো আছে। এই কথা শুনে রাজু তখন পকেট থেকে ফোনটা বের করে বলে, হ্যাঁ, আমার কাছে আছে, ফেস্টের ছবি আছে, যেখানে 15 জন নয়, আমরা প্রায় 17-18 জন একসঙ্গে ছিলাম। কারণ এর আগেও আমাদের সঙ্গে আরও 3 জন বন্ধু ছিল, তো তারা এখন নেই। ঠাকুরমশাই এটা শুনে ঠাকুরমশাই একটু খটকা লাগে। ঠাকুরমশাই বলে যে, ওই ছবিটাই আমি দেখতে চাই। ছবিটা দেখার পর ঠাকুরমশাই একটা, ওই ছবির মধ্যে থাকা একটা মেয়ে, তাকে শনাক্ত করে আর বলে, এই মেয়েটি কে? তখনই তখন বলে যে, ও তো প্রিয়াঙ্কা। ঠাকুরমশাই যে বলে যে, প্রিয়াঙ্কা কি আছে? প্রিয়াঙ্কার গল্পটা কি? এই মেয়েটার গল্পটা কি? বলছে, সেমন কিছুই না, উম, এই মেয়েটার সঙ্গে ঝামেলা হয় একটা বিষয় নিয়ে। ঠাকুরমশাই বলে, দেখ, যা বলবি খুলে বল, না হলে কিন্তু আমি কিছুই করতে পারবো না। তো ঠাকুরমশাই পুরো বিষয়টা জানতে চায়। তখন তমালি পুরো বিষয়টা, ঘটনাটা খুলে বলে। ঘটনাটা কিছুটা এরকম ছিল। যখন তারা থার্ড ইয়ারে উঠেছিল, তখন প্রিয়াঙ্কা তমালকে, তমাল বলে যে বন্ধুটা, যে ঘটনার শুরুতেই যখন বলেছিলাম তমালের কথা, যে তমাল মারা গিয়েছে, সেই যে তমাল বলে ছেলেটাকে, সেই তমাল বলে ছেলেটাকে কিন্তু প্রচণ্ড, মানে ভালোবাসতো বা পছন্দ করতো কিছু একটা, মানে ওর প্রতি একটা ফিলিংস ছিল। তো থার্ড ইয়ারে ওঠার পর তাদের মধ্যে বন্ডিংটা খুব বেশি ছিল। আর 15 জনের মধ্যে আর কি, 15 জন যে গ্রুপ টোটাল 18 জনের ছিল, তো তার মধ্যে 15 জনের মধ্যে যে বন্ডিংটা খুব ভালো ছিল, বললাম না যে 15 জনের খুব মানে বেস্ট একটা গ্রুপ। তো সেখানে প্রিয়াঙ্কা একটু আলাদা টাইপের মেয়ে ছিল। তার সঙ্গে অনেকেরই, মানে প্রিয়াঙ্কা এমন একটা মেয়ে ছিল যে ওর যে চিন্তাভাবনা, ওর যে আহ, কথা বলার স্টাইল, যে চলার স্টাইল, যে চিন্তাভাবনা, যে মানসিকতা, সেটা সবার সঙ্গে ম্যাচ করতো না। মানে কারোর সাথেই ম্যাচ করতো না। সে একটু অ্যাগ্রেসিভ ধরনের, একটু আলাদা লেভেলের, মানে আলাদা ধরনের আর কি। ওকে ঠিক কেউ বুঝে উঠতে পারতো না। ইভেন প্রিয়াঙ্কাকে ওই টিমের কেউ খুব একটা যে পছন্দ করতো, তাও নয়। কোনো কারণে তমালকে ওর ভালো লেগেছে প্রিয়াঙ্কার। প্রিয়াঙ্কা একদিন ওকে প্রপোজও করে। তমাল মানে ইনস্ট্যান্ট, মানে যেই সময় প্রপোজ করে সেই সময় তমাল ওকে না করে দেয়, কিন্তু না করার স্টাইলটা একটু বাজে ছিল। তমাল হঠাৎই বলে ওঠে যে, এত কপাল খারাপ, লাস্টে তুই আমাকে প্রপোজ করলি, এই কথাটা বলেছিল। এটা শুনে সবাই হো হো করে হেসে উঠেছিল। প্রিয়াঙ্কা তখন একটু চমকে ওঠে যে তাকে না করে দিল এইভাবে সবার সামনে। তখন প্রিয়াঙ্কাকে বুঝিয়ে তমাল বলে, দেখ, তুই তো জানিস আমি শ্রেয়াকে ভালোবাসি, আর শ্রেয়াও আমাকে ভালোবাসে। তো প্রিয়াঙ্কা শ্রেয়ার সামনে দাঁড়িয়ে বলে যে, ঠিক আছে, তুই আমার হয়ে যা, শ্রেয়াকে ছেড়ে দে। শ্রেয়া এটা শুনে থাকতে পারে না। শ্রেয়া সবার সামনেই থাপ্পড় লাগিয়ে দেয়। গায়ে হাত তোলাটা হয়তো ঠিক হয়নি। তখন প্রিয়াঙ্কা কিছু না বলে প্রিয়াঙ্কা চলে যায় ওখান থেকে। তারপরে আচমকা প্রিয়াঙ্কার আর কোনো দেখা নেই, আর কোনো রকমই কোনো দেখা নেই। কিন্তু প্রিয়াঙ্কা হঠাৎই দেখা করতে আসে কলেজের শেষ দিনে, যেদিনকে থার্ড ইয়ারের শেষ দিন, সেদিনকে দেখা করতে আসে। সেদিনকে দেখা করতে এসে প্রিয়াঙ্কা সবার সাথেই হাত মেলায়, হাত মিলিয়ে বলে যে, ভুলটা আমারই ছিল, কিন্তু দেখ, তমালকে বলেছিল যে, দেখ তমাল, তোকে আমি ভালোবেসেছিলাম, এখনো বাসি।
এই যে ভালোবাসাটা, এটা কোন পর্যায়ে যাবে? শেষবারের মতো তাদের সঙ্গে হাত মিলিয়েছিল, হাত মিলিয়ে চলে যায়। এত অবধি বলে তবলি থামে। শ্রেয়া চুপ করে বসে আছে। রাজু চুপ করে বসে থাকে। রাজু তখন বলে যে, "হ্যাঁ, সেদিন তো আম আপনার মানে সেদিন তো আমরা কেউ আশাই করতে পারিনি যে প্রিয়াঙ্কা ওইভাবে আসবে। তবে সেদিনকে প্রিয়াঙ্কাকে দেখে একটু অদ্ভুত লাগছিল যে কেমন মুখ চোখ শুকনো, চুলগুলো কেমন এলোমেলো, মানে প্রিয়াঙ্কাকে দেখে মনে হচ্ছিল যে কতদিন ধরেও স্নান করেনি বা কিছু, এমনিও প্রিয়াঙ্কা ওরকমই থাকতো।" তখন ঠাকুরমশাই ওদেরকে থামিয়ে দিয়ে বলে, "এই যে প্রিয়াঙ্কা বলে মেয়েটা, ও প্রতিশোধ নেওয়ার জন্য কোনো তান্ত্রিকের সাহায্য নিয়েছে, আর না হলে ও নিজে তান্ত্রিক।" এই কথা শোনার পর সবাই কিন্তু বেশ ভয় পায়। তখন তমালের মা জানতে চায় যে কি হয়েছিল? বলে, "কি হয়েছিল ওটা জানার জন্য আমাকে ১ দিনের সময় দিতে হবে। তবে কথা দিচ্ছি আমি ঠিক করতে পারবো এটা। ঠিক করেও দেব।" কালো কার কিছু মন্ত্র পড়ে সবার হাতে বেঁধে দেয়। ইভেন তমালির মায়ের হাতেও বেঁধে দেয়। তারপর ঠাকুরমশাই চলে যায়। ঠাকুরমশাই যাওয়ার আগে বলেছিল যে, "ভালো হয় যদি সবাই আজকের রাত এখানেই থাকে, আর যাতে না বেরায়।" ইভেন ঠাকুরমশাই ঘর থেকে বেরোনোর সময়ও ঘরের দরজার মধ্যে কিছু একটা আঁকিবুকি করে, কিছু একটা করে তারপর বেরায়। সবাই সুস্থই ছিল। এক পর্যায়ে তারা ঘুমিয়েও পড়ে। পরের দিন সকালে ঘুম থেকে ওঠে এবং ডাইনিং টেবিলে এসে তারা ব্রেকফাস্ট করতে বসে একই সঙ্গে ফ্রেশ হয়ে। রাজু বলে যে, "এবার বোধহয় আমার বেরোনো উচিত।" তখন তমালি মা বলে যে, "তুই দাঁড়া, তুই এখনই যাস না। আমি ঠাকুরমশাইকে ফোন করি, আমার যে গুরুদেব আছে ওনাকে ফোন করি। উনি তো বলেছিলেন ফোন করবেন। তো উনি ফোন করুক, তারপর তুই যা। ওনার সঙ্গে কথা হোক আগে।" এই কথা শেষ করতে করতেই ওনার ওই সেই গুরুজি, মানে সেই ঠাকুরমশাই তমালির বাড়িতে আসে। তমালির বাড়িতে এসে তমালির মায়ের সাথে কথা বলতে চায়। তো তমালির মা যথারীতি ওনাকে বসায়, ওনারাও বসে। যথেষ্ট সম্মান করে, ভালোবাসে সেই ঠাকুরমশাইকে। তো ঠাকুরমশাইকে একটা খুব ব্যস্ত হয়ে, মানে খুব, তমালির মা খুব ব্যস্ত হয়ে, আর তমালি তার থেকে বেশি ব্যস্ত হয়ে ঠাকুরমশাইকে বলে যে, "হ্যাঁ ঠাকুরমশাই বলুন।" তখন ঠাকুরমশাই বলা শুরু করে তমালিকে শান্ত করে, "শ্রেয়া প্রিয়াঙ্কার গায়ে হাত তুলেছিল, মানে ভাবে শ্রেয়া, প্রিয়াঙ্কা বলে যে মেয়েটি, সে খুবই একটা মানে খতরনাক টাইপের মেয়ে ছিল। তো সে কোনো একভাবে তমালের ইউজ করা কোনো জিনিস হয়তো সবার অজান্তে তমালের থেকে নিয়ে নেয়। নিয়ে সে কোনো এক তান্ত্রিকের শরণাপন্ন হয়। একদম পিশাচ সিদ্ধ তান্ত্রিক যেগুলোকে বলে। মানে ওই প্রেত চালনা করে এরকম টাইপের তান্ত্রিক যারা, সেই তান্ত্রিকের শরণাপন্ন হয় এবং অনেক টাকা দিয়ে সেই তান্ত্রিককে দিয়ে একটা খুব ক্রিয়া করায়। সেটা কি? সেটা হচ্ছে পিশাচতন্ত্র। ভুল বললাম, এটা একটা পিশাচতন্ত্র। তো এই পিশাচতন্ত্র করায়। আমরা জানি না অত কিছু। তবুও যতটুকু মানে আরকি আইডিয়া করলাম, শুনলাম, শুনেছিলাম। তো পিশাচতন্ত্র করায়। এমন এক পিশাচকে চালান করে দেয় সেই ১৫ জনের ওপর, সেই ছবি দিয়ে, তমালের সেই ইউজ করা কোনো কাপড়ের টুকরো বা কিছু একটা দিয়ে। তখন তখন থেকেই কিন্তু, সেই দিন থেকেই কিন্তু খেলা শুরু হয়ে যায়। বুঝতে পারেনি। ফিল সবাইকেই অল্প না অল্প কিছু করিয়েছে ওই পুরো বছরটা, মানে 3rd ইয়ারে চলাকালীন সেই দিনের পর থেকে। প্রায় ৪৫ দিনের এটা একটা ক্রিয়া থাকে। এই ৪৫ দিনের ক্রিয়া হয় একমাত্র শ্মশানে বা কোনো কবরখানায় বা কবরখানার আশেপাশে। সেখান থেকে এই কাজ করা হয়েছে। সেই কাজের এফেক্ট দেখা গেছে যেদিন কলেজ ছেড়ে দেয় ঠিক সেদিন থেকে। কারণ সেইদিন প্রিয়াঙ্কা এমন কিছু একটা তার হাতে ছিল, সে তখন সবার সঙ্গে হাত মিলিয়েছিল ওইদিন এইজন্য
যে সবাইকে শনাক্ত করিয়ে দিয়েছিল বা সেই প্রেতকে দেখিয়ে দিয়েছিল এই কজন। যদি সেদিনকে না দেখাতো সেই প্রেতটাকে, তাহলে সেই প্রেত বুঝতেই পারত না যে কাকে মারতে হবে। হয়তো কলেজে অন্যান্য স্টুডেন্টকে মারত, তার তো লাভ হতো না। যেহেতু 15 জনের ওপরেই তার প্রতিশোধ নেওয়ার ছিল, তাই সবার সাথে হাত মিলিয়েছিল। তখন তমালি বলে যে, হ্যাঁ, সবার সাথে হাত মিলিয়েছিল, কিন্তু যেই মুহূর্তে হাত মেলাচ্ছিল সেই মুহূর্তে কিন্তু শ্রেয়া, তমালি সেইখান থেকে চলে গিয়েছিল, মানে সরে গিয়েছিল হাত মেলাবে না বলে। কিন্তু রাজু হাত মিলিয়েছিল। তখন সেই ঠাকুরমশাই বলে কথাটা শুনে, এই কারণে এতজন মারা যাওয়ার পরেও শ্রেয়ার কিছু হয়নি বা তোর কিছু হয়নি, কারণ সেদিন তোরা হাত মেলাসনি, তাই সেই প্রেত তোদেরকে শনাক্ত করতে পারেনি। তাদের বেঁচে থাকে একটা মাত্র মানুষ, সে হচ্ছে রাজু। তমালির মা এখানেই কিন্তু সবকিছু বন্ধ করে দিতে পারতো, কারণ তমালির মা বুঝতে পেরে গেছিল যে তার মেয়ের কোনো বিপদ নেই, শ্রেয়ারও কোনো বিপদ নেই। কিন্তু তমালির মা এদিক থেকে আমি বলবো যে মানুষটা সত্যিই খুবই ভালো, কারণ তমালির মা দুশ্চিন্তায় পড়লো এবার রাজুর জন্য। তখন ঠাকুরমশাইকে রিকোয়েস্ট করে যে আপনি যে করে হোক রাজুকে বাঁচিয়ে নিন। কিন্তু যেহেতু রাজু হাত মিলিয়েছিল, এই ছেলেটি হাত মিলিয়েছে, তাই ক্ষতি তো ওর হবেই। এখনই আমাদের উচিত আজকেই, মানে যেই সময় বলছে সেটা সকালবেলা, তখন 1:30 9টা এরকম বাজে। তো বলছে আমি জিনিসপত্র সব রেডি করে রেখেছি, আজকেই এর বাড়িতে আমি যাব, এর বাড়িতে আমি ঘুরে দেখে কিছু ক্রিয়া করব এবং সেই প্রেতের থেকে তোদেরকে চিরকালের জন্য মুক্তি দেব। এই কথা শুনে তারা তৈরি হয়ে যায়। দিনটিও খুব ভালো ছিল। তো সবাই মিলে রাজু যথারীতি সেই ঠাকুরমশাই পেছন পেছন যায় এবং বাকিরাও যায়। রাজুর বাড়িতে যাওয়া হয়। রাজুর বাড়ির লোককে বললে রাজুর বাড়ির লোক তো প্রত্যেকেরই বাড়ির লোক ভয়েই ছিল, তো রাজুর বাড়ির লোকও ভয় ছিল, কিন্তু রাজুর বাড়ির লোক শোনার পর রাজুর বাড়ির লোক একটু আশ্বস্ত হয় যে হ্যাঁ, এবার হয়তো আমরা বাঁচবো, একটু আশার আলো দেখতে পাই। প্রথমে পুজো হয়, তারপর যজ্ঞ হয়, তারপর যজ্ঞ শেষ হলে তমালির মাকে এবং রাজুর মাকে, রাজুর বাবা মাকে বলে যে তোদের উত্তর দিকের ঘরে যদি কোনো আওয়াজ পাওয়া যায় এই মুহূর্তে, বা বাড়ির আশেপাশে যদি কোনো আওয়াজ পাওয়া যায়, বা হয়তো এখন মনে হতে পারে যে ভাঙচুর হচ্ছে বা কিছু হচ্ছে, যাই হোক না কেন কোনোভাবেই কিন্তু সেদিকে কান দিবি না, চুপচাপ এক জায়গায় বসে থাকবি, কারণ এবার যেটা আমি করতে চলেছি এটাতেই তোদের মুক্তি হবে। ঠাকুরমশাই কথা যথারীতি শোনে এবং ঠাকুরমশাইয়ের কথা অনুযায়ী মন্ত্র পড়ার 10 থেকে 15 মিনিটের মধ্যে, মানে প্রচণ্ড পরিমাণের এমন মনে হয় যে প্রচণ্ড পরিমাণের ঝড় উঠেছে, মানে সাইক্লোন চলে এসছে। বাসনপত্র পড়ে যাচ্ছে, মনে হচ্ছে খাট ধরে কেউ নাড়াচ্ছে, দরজা ধরে কেউ দরজা ভেঙে ফেলবে, জানলা ভেঙে ফেলবে, এমন কিছু হচ্ছে। পূজাপাঠ যথারীতি শেষ হয়, আর তারপরে ঠাকুরমশাইয়ের কাজ শেষ হয়ে গেলে ঠাকুরমশাই বলে এবার তোরা বিপদমুক্ত। ঠাকুরমশাই একটি আয়নাও রেখেছিল, বলেছিল যদি যখন ও চলে যাবে এই আয়নাটা ভেঙে যাবে। তো যথারীতি পুজোর শেষের পর আয়নাটা ভেঙে যায়, তখনই ঠাকুরমশাই নিশ্চিন্ত হয় যে হ্যাঁ, এবার সব কিছু ঠিক আছে। তখন ঠাকুরমশাই বলে, আশ্বস্ত করে যে এবার থেকে আর কারোর মৃত্যু হবে না। তখন তমালি বলে যে কি করে বুঝবো যে সব বিপদ মুক্ত হয়েছি আমরা? বলছে আমি বলছি। তখন ঠাকুরমশাই বলে যে আমি বলছি তোরা বিপদ মুক্ত, আর ভয় পাওয়ার কিছু নেই, কারণ যে ছিল, যেই বা মারতে এসেছিল সে রাজুর বাড়িতেই ছিল। তো রাজু এখন বিপদমুক্ত, আর রাজু কেন, এই ঘটনার পুনরাবৃত্তি আর হবে না কখনোই। তখন সবাই চুপ করে ঠাকুরমশাইয়ের মুখের দিকে তাকিয়ে রয়েছে, কারণ তাদের শেষ, মানে প্রত্যেকেরই কিন্তু এই ঘটনার মানে শেষে প্রত্যেকেরই একজনই ভরসা এই দিন, ঠাকুরমশাই।
ঠাকুরমশাই তখন বলে, আরও আশ্বস্ত করার জন্য বলে যে, "দেখ, বুঝতে পারছি তোরা ভয় পাচ্ছিস, তবে আমাকে বিশ্বাস করতে পারিস। আমার কথা বিশ্বাস কর, তোদের কিচ্ছু হবে না। আমি জানি তোরা ভয়ে আছিস।" কেন বলছি কিছু হবে না? তার কারণ হচ্ছে গিয়ে, আজকালের মধ্যে যদি খুব ভাগ্যবান হোস তাহলে হয়তো শুনতে পারবি যে, প্রিয়াঙ্কা যে মেয়েটার কথা বলছিলি, একটু খোঁজ নিয়ে দেখবি তার মৃত্যু হয়েছে। এই কথা শুনে তমালি শ্রেয়া চমকে ওঠে। বলছে, "কেন?" তখন ঠাকুরমশাই যেটা বলে সেটা কিছুটা এরকম যে, যে প্রেত চালনা করা হয়েছিল এটা সেই বেতাল তন্ত্রের মতোই, তবে বেতাল নয়। এ সেই জাতীয়ই একটা খুব শক্তিশালী এন্টিটি, যেটা কিনা আম যখন কোনো সাধক বা কোনো তান্ত্রিক, এগুলো খুব নিচু মানের তন্ত্র আর নিচু মানের সাধনা, এগুলোকে সাধনা করেই জাগাতে হয়। এগুলো খুব নিচু মানের সাধনা। এগুলো সাধনা করার পর কি হয়, এই প্রেতকে যখন চালান করা হয় কোনো কাজের জন্য, কাউকে মারার জন্যই চালান করা হয়। খুব একটা ভালো কাজের জন্য কেউ ইউজ করে না এইসব জিনিস। তো সে যখন সম্পূর্ণ করে, মানে সব কাজ, মানে তাকে যে কাজ দেওয়া হয় সে যখন সেই কাজটা সম্পূর্ণ না করতে পারে, তখন কিন্তু সে নিজের সাধককেই মেরে দেয়। এক্ষেত্রে ঠাকুরমশাই বলে যে, আমি যেমনটা বলেছিলাম যে শ্মশানের আশেপাশে বা শ্মশানের মধ্যে বসে বা কবরখানার আশেপাশে এই কাজটা করেছিল যে সাধক, তো সেই সাধক কেউ না, সেই সাধক সেই মেয়েটাই ছিল। সে এক তান্ত্রিকের শরণাপন্ন হয়েছিল। সেই তান্ত্রিক তাকে ৪৫ দিনের একটা ৪৫ দিন ৫০ দিন এরকম একটা সাধনা হয়। তো সেরকম একটা সাধনা দিয়েছিল। সেই মেয়েটাই সাধনা করেছিল। কারণ কোনো প্রেত সাধক কোনোদিনও কারোর ভালো চাইতে পারে না। এই নিচু মানের কোনো সাধক কারোর ভালো চাইতেই পারে না। কারণ সে সাধনা করতেই বসে, সে কারোর ক্ষতির কথা চিন্তা করে, নিজের লাভের কথা চিন্তা করে, প্রতিহিংসার জন্য। সে কারো ভালো চাইতেই পারে না। তাই এই ক্ষেত্রে সাধনায় বসেছিল সেই মেয়েটি, প্রিয়াঙ্কা। এবার আজকে কি হলো? আজকে যেহেতু পুজো আচ্ছা করে তন্ত্রমন্ত্র দ্বারা তার যে সে যে লিঙ্ক তৈরি করেছিল, সেই ১৫ জনের সঙ্গে সেই প্রেতের যে লিঙ্ক তৈরি করেছিল, শেষ দিন হাত মিলিয়ে তাদেরকে চিনিয়ে দিয়েছিল। তো তাতে কি হয়েছিল, আজকের মানে যে পুজো পাঠটা হলো, সেই পুজো পাঠের পর সেই লিঙ্ক, সেই যে রাস্তাটা সেই প্রেতের জন্য চিরকালের মতো বন্ধ হয়ে গেল এবং সেই লিঙ্কটাও চিরকালের মতো কেটে গেল। তো এর ফলে কি হবে, এই প্রেত সে নিজের সাধক হোক বা সাধিকা হোক, যেই হোক না কেন, তার কাছে যাবে যে তাকে জাগিয়েছিল এবং সে তার জীবন নেবে। কারণ সে তার কাজ যেভাবেই হোক সম্পূর্ণ করবে এবং সম্পূর্ণ করার পর সে যেখান থেকে আসে সেই প্রেত ঠিক সেখানেই চলে যাবে। তারপর ঠাকুরমশাইয়ের কথা শেষ করে। কিন্তু দুদিন পর সত্যি সত্যি রাজু খোঁজ নেয়। খোঁজ নিয়ে জানতে পারে, দুদিন পর রাজু খোঁজ নিয়ে রাজু জানতে পারে যে প্রিয়াঙ্কা ঠিক দুদিন আগে দুপুরবেলায় হার্ট ফেল করে মারা গিয়েছে। মানে ভাবলেও অবাক লাগে যে পৃথিবীতে এমনও মানুষ আছে যারা হিংসের জন্য নিজের কাছের বন্ধুকেও মারতেও দ্বিধাবোধ করে না। আজকের যে ঘটনাটা, মানে আপনাদেরকে আমি বলছিলাম, ঘটনাটা আমার গায়ে রীতিমতো আহ, একটা কি বলবো, কাটা দিয়ে দিয়েছে। তো এই ঘটনা যখনই বলতে বসি তখনই না খুব যখন পুরো সিচুয়েশনটা, মানে যখন আমি শুনেছিলাম পুরো সিচুয়েশনটা চোখের সামনে ভেসে উঠত। তমালি বলে যে মেয়েটার কথা বলছিলাম, সেই মেয়েটির নাম তো আমি পরিবর্তন করেছি, বাট সে কিন্তু পানিহাটির মেয়ে। বলেই দিলাম এটা, সে পানিহাটির মেয়ে। পানিহাটিতে এরকম অনেক মানুষ আছে যারা কিনা এরকম ঘটনা ফেস করেছে। তাদের প্রত্যেকের গল্প, তাদের প্রত্যেকের থেকে শোনা এরকম বহু ঘটনা আছে। ইভেন আজকে যে ঘটনাটা আমি শোনালাম সেই ঘটনাটাও কিন্তু
এই ৩ জনের মধ্যেই একজন আমায় বলেছে। ইভেন যখন বলেছে তখন তাদের বাড়ির লোকও ছিল আর তার বাড়ির লোকও কিন্তু বলেছে। সত্যি মানে কেন মানুষ আমার মতে এগুলো ঠিক নয়। একদমই ঠিকই নয়। কি লাভের লাভ হলো? নিজের প্রাণটাও শেষমেশ হারালো। তো চাইবো সমাজ কুসংস্কার মুক্ত হোক, সমাজ এই ধরনের টক্সিক মেন্টালিটি যে রয়েছে এগুলো থেকে মুক্ত পাক, ভালো থাক, সুস্থ থাক। এটাই সবসময় চাইবো। তো আজকের ঘটনা এখানেই শেষ করছি। আ পুরোপুরি শেষ করার আগে, পুরোপুরি যাওয়ার আগে, চলে যাওয়ার আগে না কোথাও যাচ্ছি না, সেমন কোথাও যাচ্ছি না। থাকবো আপনাদের সঙ্গে। আপনাদের আশীর্বাদ, ভালোবাসা থাকলে আরো অনেক দূর এগিয়ে যাবো। অনেক, অনেক ঘটনা আপনাদেরকে শোনাতে পারবো। আশা করি আজকের ঘটনাটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক করবেন, কমেন্ট করবেন আর শেয়ার করতে ভুলবেন না। আর কমেন্টে অবশ্যই কিন্তু জানাবেন যে ঘটনাটি কেমন লাগলো আর কে কোথা থেকে শুনছেন সেটাও কিন্তু জানাবেন। আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না। প্রচণ্ড মানে ১,০০০ সাবস্ক্রাইব তো হতেই হবে। তো আরও ঘটনা নিয়ে দেখা হবে নেক্সট টাইম। ততক্ষণ যেন সুস্থ থাকুন, ভালো থাকুন।